অবশেষে উন্মোচিত প্রতীক্ষা যবনিকা, কাঙ্ক্ষিত দিন, একজোড়া তৃষিত হৃদয়ের আরাধ্য লগন। শুক্রবার বেলা 2:45। বিবাহ উপলক্ষে সমগ্র বাড়িটা রীতিমতো জনাকীর্ণ উদ্যানে পরিণত হয়েছে। জুম্মার নামাজ আনতে পবিত্র কালাম সাক্ষী রেখে সম্পূর্ণ হবে ওদের রাত। দুটি প্রাণ বাধা পড়বে অনুরাগের অবিচ্ছেদ্য বন্ধনে চিরতরে। তপ্ত দ্বিপ্রহরের সূর্যটা যখন মধ্য গগনে থিতু হয়েছে, সাবরিনার কক্ষে কিঞ্চিত লোকশূন্যতা। বাহিরের হট্টগোল আর উৎসবের কলরব ছেটে ফেলে সেথায় বিরাজ করছে এক প্রশান্ত শীতলতা। এসির মধু গুঞ্জনে তপ্ত তনুমন নিমেষে জড়িয়ে যাচ্ছে। আয়নার সামনে আসীন সাবরিনা, পাল্লা থেকে আসা রূপটান শিল্পীরা নিপুণ হাতে শেষ তুলির আঁচড় দিচ্ছে তার অবয়বে। লাল শাড়ির আড়ালে তাকে আজ স্বপ্নলোকের কোনো পরী বলে ভ্রম হওয়াও অস্বাভাবিক কিছু নয়। কাজী সাহেব জুম্মার নামাজের পরপরই উপস্থিত হবেন। হাতের সময় বড্ড কম, অথচ প্রতিটি মুহূর্ত যেন উত্তেজনার পারদ ছড়িয়ে দিচ্ছে। সাবরিনার বিপরীতে বসে আছে একদল রূপবতী, মৃত্তিকা, মেহসানা, তৃষা। প্রত্যেকের পরনেই একই রঙের লেহেঙ্গা। তারা মূলত কোনো গুরুতর ব্যাপারে আলাপচারিতা করছে। আচমকা দরজার ওপাশ থেকে ছোট্ট পায়ের শব্দ শোনা গেল। দুপায়ে এক প্রকার দৌড়ে এসে তৃষাকে চাপটে ধরল মানবরূপী ছোট্ট পরী টুইঙ্কেল। মিষ্টি কণ্ঠে তৃষাকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত হয়ে বলল, বানি, ইউ লুক সো গর্জিয়াস টুডে। তোমাকে পুরো ফেরি লাগছে। তৃষা আলতো হাতে টুইঙ্কেলকে নিজের বুকের সাথে লেপটে নিল। তারপরও শৈব কুচিয়ে নিজের বাদামি দৃষ্টি ও নীলাভ চোখে স্থির করে এক চিলতে মৃদু হাসি হাসল। পরক্ষণে ওর দৃষ্টি ব্যস্ত হলো মানবরূপী ছোট্ট পরীটির সৌন্দর্য বিশ্লেষণে। তুলতুলে তৃষার শুভ্র দেহে আলালের দুলালি বলে মনে হচ্ছে ওকে। ফুলেল হাসিতে গালের টোলটা স্পষ্ট হচ্ছে। তৃষা ওর কপালে একটা চুমু খেয়ে আহ্লাদে সুরে বলল, মাই লিটল প্রিন্সেস, থ্যাংক ইউ সো মাচ জান। কিন্তু তোমাকেও তো একদম ডিসনি ওয়ার্ল্ডের বারবি ডলের মতো লাগছে। মাশাল্লাহ, মাই প্রিন্সেস ইজ লুকিং টু কিউট। টুইঙ্কেল ওর দুহাত নেড়ে খুশিতে ডগমগ হয়ে উত্তর দিল, নো বানি, তুমি সবচেয়ে বেশি প্রিটি। নো প্রিন্সেস, তুমি না তুমি। তৃষা টুইঙ্কেলের এই খুনসুটি যেন ঘরের গোমেট উত্তেজনা নিমিষে হাওয়ায় উড়িয়ে দিল। টুইঙ্কেলও ছোট ছোট হাত দিয়ে তৃষার গাল টিপে দিয়ে বলল, ওকে বাবা, আমরা দুজনেই অনেক প্রিটি, ওকে। তৃষা হেসে আর চোখে আয়নার দিকে তাকিয়ে দেখলো সাবরিনা লাজুক হাসে। ও টুইঙ্কেলকে কোলে বসিয়ে নিয়ে ফিসফিস করে বলল, তবে আজকে তোমার সাপু পিপিকে একটু বেশি সুন্দর লাগছে সুইটহার্ট। টুইঙ্কেল খুশিতে গাল ফুলিয়ে বলল, ইয়েস, শি লুকিং লাইক এ রেড রোজ। মৃত্তিকা আর মেহসানা এতক্ষণ ওদের এই মিষ্টি কাণ্ড দেখছিল। মেহসানা এগিয়ে গিয়ে টুইঙ্কেলের নাকে আলতো করে টোকা দিয়ে বলল, এই যে স্নো হোয়াইট, শুধু বানিকে প্যাম্পার করলে হবে? আমাদের কেমন লাগছে সেটা তো বললে না। টুইঙ্কেল গাড় গড়িয়ে সবাইকে একবার দেখে নিয়ে বেশ গম্ভীর ভঙ্গিতে বলল, তোমরাও অনেক সুন্দর, কিন্তু আমার বানির মতো না। বানি ইজ স্পেশাল। ওর কথা শুনে পুরো ঘরে হাসির রোল পড়ে গেল। তৃষাকে আরও একবার জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল, থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট মাই কিউটিফাই। এবার চলো, সবাই আসার আগে আমরা সবাই মিলে একটা গ্র্যান্ড সেলফি তুলি। বলতে দেরি সবগুলো একযোগে সাবরিনাকে বিদায় জানিয়ে দল বেঁধে কক্ষ ছেড়ে বেরিয়ে পড়ল। উদ্দেশ্য বাড়ির সম্মুখভাগে সজ্জিত বাগানটায় ছবি তোলা। ঘড়ির কাঁটা তখন অপরাহ্নের 4টে ছুঁই ছুঁই। আক্ত সুসম্পূর্ণ হয়েছে অল্পক্ষণ আগেই। এবার সে বহু প্রতীক্ষিত দর্পণ দর্শন নবদম্পতি পাশাপাশি বরে সে আশিতে একে অপরের মুখচ্ছবি দেখছে। চারদিকের উৎসব মুখর আত্মীয় স্বজন পরিবেষ্টিত হয়ে আছে যুগল। হঠাৎই পাশে দাঁড়িয়ে থাকা মেহসানার তীক্ষ্ণ নজর আটকে গেল পাশে জটলায়। রায়াতদের বাড়ি থেকে আসা একদল তরুণী আদ্রিয়ানকে ঘিরে ধরেছে। আদ্রিয়ানও বেশ সহসেই তাদের সাথে বাক্যালাপে মগ্ন, কিন্তু মেহসানা দরজের ভাত তখন ভাঙল যখন দেখল একটি মেয়ে আদ্রিয়ানের অতি সন্নিকটে এসে দাঁড়িয়ে এবং অনর্থক ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। বুকের ভেতরটা এক নিমিষে জ্বলে উঠল অভিমানে। হাতের মুঠোয় থাকা পুষ্পমঞ্জরিগুলো সশব্দে মেঝেতে নিক্ষেপ করে সে গটগট করে আদ্রিয়ানের পাশ দিয়ে এগিয়ে গেল। তীব্র এক ঝলক রৌষদীপ্ত চাহনি আদ্রিয়ানের উপর নিক্ষেপ করে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে উঠল, অসভ্যতার নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত বলে সে জ্বরের বেগে সেখান থেকে প্রস্থান করল। আদ্রিয়ানের অপ্রস্তুত বিমর্ষ চাহনি নিক্ষেপপূর্বক ঠায় দাঁড়িয়ে রইল। পরক্ষণে কিছু বলতে যেতেও দেখল মেহসানা পুনরায় অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে স্থান ত্যাগ করেছে।
আদ্রিয়ান মুহূর্তকাল কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। পরক্ষণে স্তম্ভিত পিড়ে পেয়ে সে মেহসানার পদঙ্ক অনুসরণ করল। জনাকীর্ণ অন্দরমহল ছাড়িয়ে মেহসানা তখন বাড়ির প্রান্তসীমায় বাগান বিলাসের ঘন জোপ আর বকুলতলার নিবিড় ছায়ায় এক নির্জন স্তব্ধতা। আদ্রিয়ান পেছন থেকে বেশ কয়েকবার অনুচ্চ স্বরে ডাকল, কিন্তু মেহসানার কর্ণকুহরে সেই আহ্বান পৌঁছালো কিংবা সে পৌঁছাতে দিল না। তার দ্রুতগামী পদযুগল যেন মাটির সাথে এক নিগুড় দ্বন্দ্বে মেতেছে। অবশেষে নিরুপায় হয়ে আদ্রিয়ান ক্ষিপ্ত গতিতে এগিয়ে গিয়ে মেহসানার কোমল কবজিটি সজোরে আঁকড়ে ধরল। মেহসানা চমকে উঠল। পরক্ষণে চটকা মেরে হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করে রুদ্র কণ্ঠে বলে উঠল, হাত ছাড়ুন বলছি, সাহস তো কম নয় আপনার। আদ্রিয়ান ধীরস্থিরভাবে ও চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, হঠাৎ এমন জ্বরের বেগে চলে এলে যে, প্রবলেমটা কি তোমার? অন্তত কিছু তো বলো। মেহসানা এবার আগ্নেয়গিরির ন্যায় পেটে পড়ল। প্রবলেম আমার নয়, প্রবলেম আপনার ক্যারেক্টারে। ওই মেয়েগুলোর সাথে যেভাবে দাঁত গেলিয়ে ফ্ল্যাট করছিলেন, ইট ওয়াজ সো ডিসগাস্টিং। মনে হচ্ছিল যেন আপনি আজকের ব্রাইড গ্রুম। আদ্রিয়ান আবার কৌতুকের হাসি সংবরণ করতে পারল না। ও চোখের মণি দুটো সরু হয়ে এলো। অদরে খেলে গেল এক সিলতে দুষ্টমির রেখা। সে মেহসানার দিকে কিছুটা ঝুঁকে পিস করে বলল, ও রিয়েলি? তো আর ইউ জেলাস মিস মেহসানা? মেহসানা তাচ্ছিল্যের সুরে উত্তর দিল, জেলাস মাই ফুট। আপনার মতো অ্যাটেনশন সিকারকে নিয়ে হিংসে করার মতো রুচি আমার নেই। আই জাস্ট হেট চিপ মেন্টালিটি। আদ্রিয়ানোর হাতটা আরও একটু নিবিড় করে ধরে বলল, আরে কাম অন মিস, দে ওয়াজ জাস্ট গ্রেস্ট। আমি শুধু ফর্মালিটি কথা বলছিলাম। ইউ নো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাম। মেহসানা পুনরায় হাত ছাড়ানোর চেষ্টা করে ধরা গলায় বলল, ডোন্ট ট্রাই টু সুগারকোট এভরিথিং। আপনার ওই ফর্মালিটি আমার আর সহ্য হচ্ছে না। সো প্লিজ লিভ মাই হ্যান্ড অ্যান্ড গো ব্যাক টু ইউর ফ্যান ক্লাব। আদ্রিয়ান মৃদু হেসে মেহসানার হাত ছেড়ে দিয়ে বলল, ওকে। আদ্রিয়ানকে সত্যি সত্যি চলে যেতে দেখে মেহসানার বুকের ভিতরটা যেন হু হু করে উঠল। অভিমানে গলার কাজটা বুঝে আসলো, রেগেও পেটে পড়ল। পেছন থেকে তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল, বাহ, খুব তো কথা শোনা হচ্ছে দেখছি। মনে হচ্ছে আমি যা বলি তাই আপনি অক্ষরে অক্ষরে পালন করেন। আদ্রিয়ান থমকে দাঁড়িয়ে পেছনে ফিরল। চোখে মুখে কৃত্রিম বিস্ময় ফুটিয়ে বলল, কেন? তুমি তো বললে লিভ মাই হ্যান্ড অ্যান্ড গো ব্যাক। আমি তো জাস্ট তোমার হুকুম তালিম করছিলাম। সো হোয়াই আর ইউ শাউটিং নাও? মেহসানা দ্রুত পায়ে ওর সামনে এসে দাঁড়িয়ে আঙ্গুল উঁচিয়ে আগে কাঁপতে কাঁপতে বলল, অ্যাক্টিং একদম বন্ধ করুন আদ্রিয়ান। আপনি খুব ভালো করেই জানেন আমি কখন কি মিন করি। এতক্ষণ ধরে চলে যাওয়ার নাম নেই, আর ফ্যান ক্লাবের কথা বলতে অমনি গদগদ হয়ে পেটে যাচ্ছেন। আদ্রিয়ান এক কদম এগিয়ে গেল। মেহসানার চোখের খুব কাছে চোখ রেখে নিচু স্বরে বলল, অদ্ভুত তো, গেলেও দোষ না গেলেও দোষ। আসলে প্রবলেমটা ফ্যান ক্লাবের নয় মেহসানা, প্রবলেমটা তোমার এই ইনসিকিউরিটি আর একগুঁয়েমিতে। হোয়াই ডোন্ট ইউ জাস্ট অ্যাডমিট দ্যাট ইউ ক্যান টলারেট এনিওয়ান নিয়ার মি? মেহসানা এবার স্তব্ধ হলো। আসলেই তো, আদ্রিয়ান যেখানে খুশি যাদের সাথে খুশি কথা বলুক, ওতে ওর কেন খারাপ লাগছে? তবে কি না না, নিজের অবচেতন মনের অনুভূতিটা হৃদগহিনী বদ্ধ করে শুকনো ডোক গিলে আদ্রিয়ানের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে আদ্রিয়ান বাম ব্লুটা ঈষৎ নাচিয়ে বলল, কি হলো বলো বলো? মেহসানা প্রত্যুত্তর করল না। মুহূর্তের মাঝে পিছন ঘুরল। কৃত্রিম গাম্ভীর্য টেনে এনে গজগজ করতে করতে প্রস্থান করলো সেখান থেকে। এদিকে তৃষা হন্তদন্ত হয়ে টুঙ্কেলকে খুঁজে ফিরছে। দোতলার ওই দীর্ঘ জনশূন্য করিডর দিয়েও হাসছিল। হঠাৎ এক জোরালো টানে ওর গতিপথ রুদ্র হলো। কিছু বুঝে ওঠার আগেই এক বলিষ্ঠ হাত ওর কবজি টেনে ধরল এবং মুহূর্তের ব্যবধানে তৃষা নিজেকে আবিষ্কার করলো একটি রুদ্রতার কক্ষের দরজার সাথে লেপ্টে থাকা অবস্থায়। ভয়ে আর বিস্ময়ে তৃষার আখি পল্লব নিমিষে বুঝে এলো। হৃৎপিণ্ডে দুঃখফুকানি যেন কানের পর্দায় আশ্রে পড়ল। কাঁপা কাঁপা গলায় আর্তনাদ করতে যাবে তখনই নাকি এসে লাগলো নীলগিরির পাইন বনের সজীবতার কথা মনে করিয়ে দেওয়া সে অপরিচিত সে পারফিউমের ঘ্রাণ। ধীরে ধীরে চোখ মেলে তৃষা দেখল সামনে দাঁড়িয়ে স্বয়ং আর্য। আর্যর ওই তীক্ষ্ণ আর নেশাতো চাহনি দেখে তৃষা কিছুটা আশ্বস্ত হলেও পরক্ষণে কপট রাগ ফুটিয়ে তুলল চোখে মুখে। উষ্ঠাধর কিঞ্চিত ফুলিয়ে অভিমানের সুরে বলে উঠল, ও গড, আপনি এমন অসভ্যতা করলেন কেন বলুন তো? জান তো প্রায় বেরিয়েই গিয়েছিল আমার। আর্য কোনো কথার উত্তর দিল না।
পরিবর্তে সে আরও এক কদম এগিয়ে এলো। তাদের মধ্যকার ব্যবধানটুকু প্রায় শূন্যে মিলিয়ে গেল। তৃষার রেশমি চুলের গহন অরণ্যে নিজের মুখাবয়ব ডুবিয়ে দিয়ে এক গভীর তৃষ্ণার্ত দীর্ঘশ্বাস ত্যাগ করল আর্য। তৃষার গলার কাছেও তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়েছে। আর্য অতি মৃদু স্বরে বলল, এ বিয়ের চক্করে পড়ে কতক্ষণ নিজের জানটাকে কাছে পাইনি বলো তো? দম আটকে আসছিল তো আমার। আই ওয়াজ লিটারিং, সাফোকেটিং। তৃষা আবার কিছুটা হকচকিয়ে গেল। আর্যর কথা শুনে ওর সরল মনে আশঙ্কার মেঘ জমল। ও খানিকটা ঘাবড়ে গিয়ে আর্যর বুক ঠেলে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে বলল, সাফোকেশন? কিন্তু আপনার তো আগে কোনো শ্বাসকষ্টের সমস্যা ছিল না, হঠাৎ এখন এমন হচ্ছে কেন? আপনি ঠিক আছেন তো? আর্য তৃষার এমন সারল্য নিঃশব্দে হাসল। তারপর তৃষার কানের লতি ছুঁয়ে থাকা ঝুমকোটা আলতো করে নেড়ে দিয়ে রসিকতার সুরে বলল, স্টপিড গার্ল, অক্সিজেন যদি সারাক্ষণ আড়ালে থাকে তবে কি সুস্থ মানুষেরও শ্বাস নিতে কষ্ট হয় না? আর্যর কথার অন্তর্নিহিত অর্থ বুঝতে তৃষার এক মুহূর্ত দেরি হলো না। লজ্জায় আর আবেশে ওর গাল দুটো নিমিষে রক্ত জবার ন্যায় রাঙা হয়ে উঠল। ও দৃষ্টিনত করে বিড়বিড় করে বলল, সবসময় উল্টাপাল্টা ডায়ালগ শুনিয়ে আমাকে দুর্বল করার চেষ্টা, তাই না? আর্য আবার ওর চিবুকটা আলতো করে উঠিয়ে ধরল। ওর গভীর দৃষ্টি তৃষার কম্পিত উষ্ঠ ধরে স্থির করে বলল, ইটস নন নট জাস্ট এ ডায়ালগ তৃষা, ইটস এ রিয়ালিটি। সারাদিন শুধু টুইঙ্কেল আর বন্ধুদের নিয়ে বিজি থাকা। একবারও কি ওই অবাকার লোকটার কথা মনে পড়েনি? ডোন্ট ইউ মিস মি অ্যাট অল? তৃষা আর্যর বুকের বুতাম নিয়ে অন্যমনস্কভাবে খেলতে খেলতে অস্পষ্ট স্বরে বলল, মনে পড়ার সময় দিলে তো? আপনি তো সারাক্ষণ ছায়ার মতো পিছু ছাড়ছেন না। আর্য হঠাৎই তৃষাকে নিজের সঙ্গে মিশিয়ে বন্ধন নিবিড় করে বলল, বিয়ে করেছি কি পিছু ছাড়তে নাকি? তৃষা লাজুক হেসে মুখ লুকালো আর্যর বক্ষদেশে। অতিক্রান্ত হলো খানিকক্ষণ। হঠাৎ নীরবতা ভেঙে আলতো করে আর্যর বুক ঠেলে নিজেকে কিছুটা সরিয়ে নিল তৃষা। আর্যর বিস্ময় মাখানো দৃষ্টি তোয়াক্কা না করে এক কৃত্রিম গাম্ভীর্য উষ্ঠাধরে মেখে তৃষা বলে উঠল, বিয়ে করেছেন কই শুনি? এ কি আদৌ কোনো বিয়ে হলো? আর্য ভ্রু কুঁচকে অবাক হয়ে তাকালো। ওর বিস্ময় যেন আকাশ স্পর্শ করছে। হোয়াট? হোয়াই আর ইউ সেইং দিস তৃষা? বিয়ে হয়েছিল না মানে? তৃষা আবার দু হাত কোমরে রেখে জঙ্কা দিয়ে উঠল, ওটাকে বিয়ে বলে? কত স্বাদ ছিল বিয়ের সময় লাল বেনারসি পরে রাজকীয় ঢঙে ছবি তুলব, ক্যান্ডিড শট নিব, রিলস বানাবো। কিন্তু আপনার কারণে তো তার কিছুই হলো না। ওইটুকু সময়ের জন্য আপনার ওই নির্জন ঘরে বন্দি থাকতে গিয়ে আমি আমার লাইফ টাইম মেমোরিজ মিস করলাম। ইটস সো আনফেয়ার। আর্য এবার একগাল হেসে বলল, ও এই ব্যাপার? তাহলে কি তোমার শখ মেটাতে আবার আরেকবার বিয়ে করা উচিত ম্যাডাম? তৃষা আবার হঠাৎ করে সত্যি সত্যি রেগে গেল। ও ধরা গলায় বলল, জীবন তো আর স্টার জলসা কিংবা জি বাংলা সিরিয়াল নয় যে বছরে 4-5টা বিয়ে হবে আর প্রতিবার গ্র্যান্ড সেলিব্রেশন হবে। আর বিয়ে তো বিয়ে, এটার প্রপার হানিমুনও পেলাম না। আর রোমান্টিক ডিনার নেই, লং ড্রাইভ নেই, সব কিছুই কেমন যেন দায়সারা। আই হেট দিস ক্যাপ্টেন। বলে তৃষার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ওনার আসল সামলে গটগট করে কক্ষ ছেড়ে বেরিয়ে গেল। আর্যর সেখানে প্রস্তর মূর্তির ন্যায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কোত্থেকে কি হয়ে গেল? ওর পুরুষালী মস্তিষ্কতা অনুধাবন করতে সম্পূর্ণ ব্যর্থ হলো। এক মুহূর্ত আগেও যে মেয়েটা ওর বুকে মুখ লুকিয়ে প্রেমের আবেশে মগ্ন ছিল, পরক্ষণেই সে এমন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে প্রস্থান করলো কেন? তা আর্যর বোধগম্য হলো না। সে শুধু অস্পষ্ট স্বরে বিড়বিড় করল, উইমেন আর আনপ্রেডিক্টেবল, রিয়েলি আনপ্রেডিক্টেবল। রাত্রির নিবিড় স্তব্ধতা তখন চরাচরে ঘনিয়ে এসেছে। জানালার ওপাশে ঝিঝি পোকার অবিশ্রান্ত গুঞ্জন যেন এক তন্ত্রালো আবেহের সৃষ্টি করেছে। বিবাহের সমস্ত কাজের অবসান ঘটিয়ে তৃষা সবেমাত্র টুইঙ্কেলকে ঘুম পাড়িয়ে নিজের অবসন্ন শরীরটায় বিছানায় এলিয়ে দিয়েছিল। হঠাৎ দরজার অত্যন্ত মৃদু কড়া নাড়ার শব্দ হলো। তৃষা দরপড়ে উঠে বসল। ওড়নাটা গায়ে জড়িয়ে নিয়ে গলার স্বর কিছুটা সংযত করে বলল, আসুন, দরজা খোলাই আছে। কক্ষতলে প্রবেশ করলো আর্য। ওকে দেখে তৃষা মুখটা কিঞ্চিত ঘুরিয়ে নিল। কপট গাম্ভীর্য বজায় রেখে জানালার বাহিরের অন্ধকারের দিকে দৃষ্টি নিবদ্ধ করল। আর্য কোনো কথা না বলে ধীরপদে এগিয়ে গেল এবং তৃষার একদম গা ঘেঁষে বিছানায় বসল। তৃষা নড়ে চড়ে বসল। আবার এখানে কেন? আর্য কোনো উত্তর না দিয়ে পকেট থেকে দুটি নীল রঙের খাম বের করে তৃষার কোলের উপর রাখল।
তৃষা ভ্রু কুঁচকে খাম দুটোর দিকে তাকিয়ে বলল, এসব কি? ওপেন ইট। তৃষা প্রথমে নিতে না চাইলেও কৌতূহলের বশবর্তী হয়ে খামটা খুলল। ভিতরে তাকাতেও চোখের মণি দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। কক্সবাজারে দুটো রিটার্ন এয়ার টিকিট। ও অবাক হয়ে আর্যর দিকে তাকাতে আর্য আলতো হেসে বলল, হানিমুনের কথা বলেছিলে না, সো দিস ইজ ইট। আগামীকাল বিকেলের ফ্লাইট, শুধু তুমি আর আমি। তৃষা টিকিট দুটো হাতে নিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। মনের ভিতরের অভিমানের বরফটা গলতে শুরু করলেও দুষ্টুমি করার লোভটা সামলাতে পারল না। সে ঠোঁট উল্টে টিপ্পনি কেটে বলল, হানিমুনে কি আর কি হবে, সব আকাম তো আগেই করা শেষ, এখন টিকিট দেখিয়ে লাভ কি? আর্য আবার বেশ শব্দ করেই হাসল। তৃষার কাঁধে হাত রেখে ওকে নিজের দিকে টেনে নিয়ে লহমায় বলল, আরে জান, ওটা তো ছিল গর্ভাবাসর, আর এটা হবে অফিসিয়াল হানিমুন। ওটার ফিলিংস আলাদা, আর এটার ফিলিংস সম্পূর্ণ আলাদা। ডোন্ট মিক্স দ্যাম আপ। তৃষা আর্যর বুকে একটা মৃদু কিল মেরে লজ্জায় লাল হয়ে গেল। আর্যর কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে অস্পষ্ট স্বরে বলল, আসলে ক্যাপ্টেন কখনো তার লেডি লাভকে হারতে দেয় না। ইউ ওয়ান দিস রাউন্ড, মাই কুইন। দিগন্ত বিস্তৃত নীল জলরাশির অবারিত বিস্তারের মাঝে নীলিমে এসে মিশেছে সমুদ্রের অতলে। ফেনিল উর্মিমালা অবাধ্য তটরেখায় আশ্রে পড়ে এক নিরন্তর জলতরঙ্গ সৃষ্টি করেছে। দুতুল্যমান যৌবনের মন্মধ্বনি আর সমুদ্রের গম্ভীর গর্জন মিলেমিশে যেন এক অলৌকিক সুরলহরী তুলছে বালুকা বেলায়। তপ্ত বালুকণা অস্তরীর আলোয় স্বর্ণবর্ণ ধারণ করেছে। ঘণ্টাখানেক আগে তৃষা আর্য আর টুইঙ্কেল এসে পৌঁছেছে স্বপ্নীল সৈকতে। কথা ছিল এই যাত্রা হবে শুধু একজোড়া হৃদয়ের নিবৃত আলাপনের, কিন্তু ওই ছোট্ট পরিটিকে ছেড়ে আসার আর্যর পক্ষে যেমন অসম্ভব ছিল, তৃষার মাতৃত্বসুলভ হৃদয়েও তা সইত না। আর্য দ্বিধায় ছিল ঠিকই, কিন্তু তৃষায় জেদ ধরে টুইঙ্কেলকে সঙ্গে নিয়ে এসেছে। এখন এই সমুদ্র তীরে ওরা কেবল এক দম্পতি নয়, এক পূর্ণাঙ্গ সুখী পরিবার। বর্তমানে ওরা সমুদ্রের একদম কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক অভিজাত হোটেলের সুইটে অবস্থান করছে। কক্ষের এক প্রান্ত জুড়ে বিশাল কাছে দেওয়াল, যা ভেদ করে বাহিরের নীল জলরাশি আর ফেনিল সমুদ্রের উদ্দাম নিত্য স্পষ্ট দৃশ্যমান। টুইঙ্কেল জানালার কাছের উপর ছোট ছোট হাত রেখে উত্তেজনায় কাঁপছে, আর বারবার লাফিয়ে উঠে আর্যর শার্ট নিচ থেকে টেনে ধরে আদো আদো কণ্ঠে আবদার করছে, পাপা, লুক অ্যাট দ্য ওয়েভস, চলো না নিচে যাই, আমি ওই সাদা ফেনাগুলো ধরবো। আর্য আলতো হেসে টুইঙ্কেলকে কোলে তুলে নিল। ওর নাকে নাক ঘষে আদুরে স্বরে বলল, নো প্রিন্সেস, এখন যাওয়া যাবে না, সান অলরেডি সেট করছে, আর এখন জোয়ারের সময়। ইটস লিটল বিট ডেঞ্জারাস নাও, আমরা কাল সকালে যাব, ওকে? টুইঙ্কেল এবার সাহায্য প্রার্থী হয়ে ঠোঁট উল্টে তৃষার দিকে তাকালো। তৃষা তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের অবিন্যস্ত চুলগুলো ঠিক করছিল। আয়নায় আর্য আর টুইঙ্কেলের খুনসুটি দেখে ওর অদরে এক সিলতে মায়া মাখানো হাসি ফুটে উঠল। সে এগিয়ে এসে টুইঙ্কেলের সিবুক সুই বলল, আরে ডোন্ট বি আপসেট জান, পাপা তো ঠিকই বলেছে, এখন বাহিরে অনেক হাওয়া, চলো আমরা বরং এই বড় গ্লাসটার সামনে দাঁড়িয়ে সমুদ্র দেখি। লুক হাউ বিউটিফুল ইট ইজ। টুইঙ্কেল এবার জেদ ধরে বসল, নো বানি, আই ওয়ান্ট টু গো নাও, প্লিজ বাবা, জাস্ট ফর 5 মিনিটস। আর্য অসহায় ভঙ্গিতে তৃষার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, নিন ম্যাডাম, সামলান এবার আপনার মেয়েকে, ওকে নিয়ে তো আমার রোমান্টিক হানিমুন এখন বেবি ডে আউট হয়ে যাচ্ছে। তৃষা হাসতে হাসতে আর্যর হাত জড়িয়ে ধরল। আর্যর কাঁধে মাথা রেখে বাহিরের রক্তিম আকাশের দিকে তাকিয়ে বলল, কামন ক্যাপ্টেন, এই যে আমরা তিনজন একসাথে এই বিশাল সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছি, এর চেয়ে রোমান্টিক আর কি হতে পারে বলো তো? দিস ইজ আওয়ার পারফেক্ট মোমেন্ট, জাস্ট ফিল দ্য ভাইব। আর্য এক হাত দিয়ে তৃষাকে নিজের বলিষ্ঠ বক্ষে টেনে নিল, আর অন্য হাতে টুইঙ্কেলকে আগলে রাখল। জানালার ওপাশে তখন সমুদ্রের নীল জলরাশি ক্রমে অন্ধকারের চাদরে ঢাকা পড়ছে। আর্য তৃষার কপালে একটা আলতো চুমু খেয়ে বলল, ইউ আর রাইট মাই লাভ, তোমাদের দুইজনকে পাশে নিয়ে এই সাগরের গর্জন শোনাও যেন এক অপার্থিব সুখ। আই অ্যাম দ্য লাকিয়েস্ট ম্যান অব দিস ওয়ার্ল্ড। টুইঙ্কেল ওদের কথোপকথনের মাঝে আহ্লাদে স্বরে বলল, লাভ ইউ পাপা, লাভ ইউ বানি। তৃষা টুইঙ্কেলের কপালে গভীর স্নেহে চুম্বন এঁকে দিয়ে আদরে স্বরে বলল, লাভ ইউ টু জান। আর্য এতক্ষণ মুগ্ধ নয়নে মামিয়ের মিষ্টি মুহূর্ত অবলোকন করছিল, কিন্তু তৃষার মুখে শুধু মেয়ের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে সে আবার অভিমানের নাটক শুরু করলো। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কৃত্রিম গাম্ভীর্য ফুটিয়ে তুলেও বলল, বাহ বেশ তো, শুধু নিজের মেয়ের বেলাতেই যত সব লাভ ইউ টু
আর এদিকে হাজব্যান্ড যে 24 ঘন্টা আই লাভ ইউ বলে মুখে ফেনা তুলে ফেলছে, তার বেলায় কোনো রিপ্লাই নেই। দিস ইজ টোটালি আনফেয়ার তৃষা। আর্যর এমন অতি নাটকীয় কাণ্ড দেখে তৃষা নিজের হাসি সংবরণ করতে পারল না। সে আর্যর দিকে তাকিয়ে কৌতুকের সুরে বলল, ও গড, আপনি সারাক্ষণ এমন বাচ্চাদের মতো করেন কেন বলুন তো? মাঝে মধ্যে তো আমার মনে হয় টুইঙ্কেল আপনার চেয়েও বেশি ম্যাচিওর। আর্য আবার তৃষার একদম কাছে সরিয়ে এসে ওর কানে পিস পিস করে বলল, ম্যাচুরিটি দিয়ে কি হবে? রোমান্টিক হাজব্যান্ড হওয়াটাই তো আসল। আর তুমিও তো খুব ভালো করেই জানো তোমার একটা লাভ ইউ শোনার জন্য আমি কতটা ব্যাকুল, মাই লাভ। সো হোয়াই সো কিপটা মি, মাই কুইন। তৃষা আবার আর্জন মণি বরাবর দৃষ্টি নিবদ্ধ রেখে লজ্জার আবেশে আচ্ছন্ন হয়ে পড়ল। বাহিরের সাগরের গর্জন তখন যেন ওদের হৃদয়ের স্পন্দনের সাথে তাল মেলাচ্ছে। তৃষা আর্যর শার্টের কলারটা ঠিক করে দিতে দিতে নিচু স্বরে বলল, জানেন তো সব, তাও কেন বারবার বলাতে চান? কজ আমি শুনতে চাই। ওকে বাবা, আই লাভ ইউ টু। হ্যাপি নাও? নো। আকস্মিক আর্যর এমন গুরুতরভাবে তৃষা ভরকাল। বিস্মিত নয়নজোড়া চঞ্চল হয়ে উঠল। কেন? আমি তোমার বাপ লাগি? তৃষা ভাষা হারিয়ে ফেলল যেন। সামান্য এইটুকু বলে মানুষ এতটা গম্ভীর হয়ে যায়? আরে ভাই, আমি তোমার ভাই। আরে ওকে ওকে, আই লাভ ইউ টু মাই ক্যাপ্টেন। এবার হ্যাপি? আর্য মুখটা এবার তৃপ্তির হাসিতে ভরে উঠল। ও তৃষাকে আর টুইঙ্কেলকে আরও নিবিড় করে নিজের বাহুবন্ধনে জড়িয়ে নিয়ে জানালার বাহিরের আচ্ছন্ন প্রকৃতির পানে সে বলল, নট জাস্ট হ্যাপি মাই লাভ, আই ফিল লাইক আই অন দ্য হোল ওয়ার্ল্ড। টুইঙ্কেল ওদের এই রোমান্টিক আবহাওয়া বুঝতে না পেরে মাঝখান থেকে খিলখিল করে হেসে উঠে বলতে শুরু করলো, ফাফা ইজ এ বেবি, ফাফা ইজ এ বেবি। তৃষা আর আর্য দুজনেই ওর হাসিতে যোগ দিল। পরিপূর্ণতায় ভরে উঠল সুইটটি। কাল সকালেই মানে? এত দ্রুত আমি বাসায় ফিরব কী করে আব্বু? আর এখন তো রওনা দেওয়াও সম্ভব না। ইতিমধ্যে সন্ধ্যা 6টা বাজায়। মেহসানার বিস্মিত কণ্ঠ উপেক্ষা করে অপর পাশ থেকে মাহাতাব সাহেব বললেন, দ্রুত আসার চেষ্টা কর মা, ইমার্জেন্সি বলেই তো তোকে ফোন দিয়েছি। আচ্ছা, আম্মুর কিছু হয়েছে? মেহসানা দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠে থমকালেন মাহাতাব সাহেব। ক্ষণকাল নিশ্চুপ থেকে গুরুতর কণ্ঠে বললেন, না। বাবার কণ্ঠটা আজ ভরসাযোগ্য ঠেকল না মেহসানার কাছে। কোথাও যেন সে বরাবরের ন্যায় বিশ্বাসের স্থানটা অনুপস্থিত। আচ্ছা আব্বু, আমি চেষ্টা করছি আসার, তুমি আম্মুর খেয়াল রেখো, আল্লাহ হাফেজ। বলতে দেরি সঙ্গে সঙ্গে ওপাশ থেকে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার টুটটুট শব্দ হলো। মেহসানা পাথরের মতো নির্ছল হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বাবার সংক্ষিপ্ত কণ্ঠস্বর ওর বুকের ভিতরটা এক অজানা আশঙ্কায় ভারী করে তুলেছে। অস্থিরতার সীমা ছাড়াতে মেহসানা কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে নিয়ে ডায়াল করলো আদ্রিয়ানের নাম্বারে। রিং হওয়ার প্রতিটি মুহূর্তে ওর কাছে একটি যুগের মতো দীর্ঘ বলে বিবেচিত হচ্ছে। ক্ষণকাল বাদে ভেসে আসলো আদ্রিয়ানের কণ্ঠস্বর, হ্যালো। আবেগ অববোধনে ব্যর্থ মেহসানা কম্পিত কণ্ঠে ব্যতিব্যস্ত হয়ে বলল, হ্যালো আদ্রিয়ান, আপনি কি একবার আসতে পারবেন? আই মিন রাইট নাও। আদ্রিয়ান তৎক্ষণাৎ পরিস্থিতি আঁচ করতে পেরে উদ্বিগ্ন স্বরে বলল, মেহসানা, কি হয়েছে? হোয়াই ডু ইউ সাউন্ড সো আপসেট? আর ইউ ওকে? মেহসানা জানালার বাহিরে লোনা হাওয়ায় দুল্যমান পাতাবাহার বৃক্ষে তাকিয়ে ধরা গলায় বলল, আই ডোন্ট নো। আব্বু ফোন করেছিল, কিন্তু আমার খুব ভয় করছে। আম্মুর কিছু হলো না তো? প্লিজ আপনি একবার আসুন না। আদ্রিয়ান নিজেও বেশ চিন্তিত মেহসানার এমন কণ্ঠ শুনে। তবুও পরিস্থিতি সামলাতে ওপাশ থেকে দৃঢ় কণ্ঠে বলল, কাম ডাউন মেহসানা, ডোন্ট প্যানিক। আমি এখনই আসছি, জাস্ট গিভ মি 10 মিনিটস। আই অ্যাম অন মাই ওয়ে। তুমি প্যাক করা শুরু করো। যদি কাল সকালে বেরোতে হয় তবে আমাদের মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে, ওকে? স্টে স্ট্রং, আই অ্যাম কামিং। মিনিট 10 অতিক্রান্ত হতে আদ্রিয়ানের কালো রঙের গাড়িটি এসে থামল মেহসানার বাড়া বাসার সামনে। নিস্তব্ধ নিশীথে হেডলাইটের তীব্র আলোকচটা যেন অন্ধকারকে বিদন্ন করেছে। ওদিকে মেহসানা ততক্ষণে কোনো মতে নিজেকে প্রস্তুত করে নিয়েছে, কিন্তু তার অবয়বে চিরাচরিত সজীবতা আজ বিলীন। চোখে মুখে একরাশ দুশ্চিন্তার কালিমা, ললাটে উদ্বেগের রেখা স্পষ্ট। আদ্রিয়ান গাড়ি থেকে দ্রুত পদক্ষেপে নামতেই দেখল মেহসানা দাঁড়িয়ে আছে, হাতে তার ছোট্ট ট্রাভেল ব্যাগ। ওর মুখটা ফ্যাকাশে আর কম্পিত উষ্ঠাধর আদ্রিয়ানের বুকে বিষাক্ত তীরের ন্যায় বিঁধল। সে কাছে এসে মেহসানাকে আশ্বস্ত করতে শান্তস্বরে বলল, মেহসানা, লুক অ্যাট মি। নিজেকে এভাবে ভেঙে ফেললে চলবে না। ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। হয়তো অতটাও সিরিয়াস কিছু হয়নি তুমি যতটা ভাবছ।
মেহসানা ধরা গলায় উত্তর দিল, কিভাবে শান্ত থাকবো বলতে পারেন? আব্বুর ওই কণ্ঠস্বর, আই নো হিম সো ওয়েল, হি ওয়াজ হাইডিং সামথিং ভেরি ডার্ক। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আদ্রিয়ানোর হাতটা নিজের উষ্ণ হাতের মুঠোয় নিয়ে দৃঢ়স্বরে বলল, ডোন্ট ওয়ারি, আই অ্যাম উইথ ইউ। আমরা এখনই রওনা দিচ্ছি, চলো। মেহসানা গাড়িতে উঠে বসতে আদ্রিয়ান উঠে গাড়ি স্টার্ট দিল। পেছনে জানালার কাছ দিয়ে মেহসানা একবার সে অন্ধকার পথের দিকে তাকালো। রাতের নিঝুম স্তব্ধতা ভেদ করে গাড়িটা দ্রুত গতিতে মহাসড়কের দিকে এগিয়ে চলছে। মেহসানার মনের ভিতর সহস্রটা প্রশ্নের ঝড় বইছে। আদ্রিয়ান এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতটি বাড়িয়ে দিয়ে মেহসানার হিমশীতল হাতের উপর রাখল। এক নিবিড় আশ্বাসে সে অস্পষ্ট স্বরে বলল, জাস্ট রিল্যাক্স মেহসানা, আশা করছি খুব দ্রুতই আমরা পৌঁছে যাব। ট্রাস্ট মি, এভরিথিং উইল বি অল রাইট। মেহসানা কোনো উত্তর দিল না, শুধু বড় এক দীর্ঘশ্বাস পেলে সিটে মাথা এলিয়ে দিল। জানালার বাহিরে দ্রুত বেগে পিছিয়ে যাওয়া সোডিয়াম বাতির হলদেটে আলোয় ওর প্যাকাশে মুখটা বড্ড নির্জীব দেখাচ্ছে। আদ্রিয়ান ওর অস্থিরতা কমাতে মৃদুস্বরে পুনরায় বলল, আঙ্কেল কি আর কোনো কল করেছিলেন? আই মিন, কোনো ক্লু কি দিয়েছেন যে ঠিক কী ধরনের ইমার্জেন্সি? মেহসানা ক্লান্ত নয়নে আদ্রিয়ানের দিকে তাকিয়ে মাথা নাড়ল। ধরা গলায় বলল, না। আব্বুর কথাগুলো কেন জানি খুব রহস্যময় ঠেকছে। আই অ্যাম ফিলিং সো হেল্পলেস। আদ্রিয়ান ওর হাতের উপর সামান্য চাপ দিয়ে অভয় দিয়ে বলল, ডোন্ট বি সো নেগেটিভ, আমি তো তোমার সাথে আছি। মাঝপথে কোনো ক্যাফে খোলা থাকলে আমরা কফি ব্রেক নেব। তোমার ব্রেনকে একটু রেস্টে দেওয়া দরকার। জাস্ট টু ট্রাই টু ক্লোজ ইউর আইজ ফর এ হোয়াইল। ভোরের আলো ফুটছে বেশ খানিকক্ষণ। সৈকতের বালুকাবেলা এখন অনেকটা শান্ত। কেবল দু একজন প্রাতভ্রমণকারী পদচিহ্ন আঁকা পড়ছে সেখানে। তৃষা, আরজু আর টুইঙ্কেল তিনজনই এখন হোটেলের নিচে সমুদ্রের কাছাকাছি এক সিমসাম ক্যাফেতে বসেছে। যৌবনের পাক দিয়ে আসা ভোরের বাতাস তৃষার খোলা চুলে বিলি কাটতে তৎপর। আরজুর পরনে হালকা নীল রঙের লিলেন শার্ট, চোখে সানগ্লাস। টুইঙ্কেলকে নিজের কোলে বসিয়েও সযত্নে ফ্রেঞ্চ টোস্ট খাইয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে টুইঙ্কেলের মন পড়ে আছে বালুকা বেলায় আশ্রে পড়া সেই ফ্যানিল ঢেউগুলোতে। ও ছটফট করতে করতে বলল, পাপা ফিনিশ ফাস্ট, আমি ওই স্যান্ড ক্যাসেল বানাবো। লুক, ওই বাচ্চাটা যে বানাচ্ছে। আর্য হেসে টুইঙ্কেলের গাল টিপে দিয়ে বলল, ওয়েট প্রিন্সেস, আগে ব্রেকফাস্টে শেষ করো। উই নিড এনার্জি টু বিল্ড এ বিগ ক্যাসেল, রাইট? বাণীকে দেখো কত লক্ষ্মী মেয়ের মতো খাচ্ছে। তৃষা তখন হাতে কফির মগ নিয়ে সমুদ্রের দিগন্ত রেখার দিকে আনমনে চেয়েছিল। আর্যর কথা শুনেও মৃদু হেসে কফিতে একটা চুমুক দিল। তৃষা আর্যর দিকে তাকিয়ে মুগ্ধ স্বরে বলল, জানেন এই সময়টা কত পিসফুল, মনে হচ্ছে পৃথিবীটা জাস্ট থমকে গেছে আমাদের জন্য। থ্যাংক ইউ ক্যাপ্টেন, আমাকে এখানে নিয়ে আসার জন্য। আর্য তৃষার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে নিচু স্বরে বলল, তোমাকে খুশি দেখতে পাওয়াটাই তো আমার মেন গোল, মাই লাভ। আর এই সমুদ্র, এটা তো জাস্ট একটা ব্যাকড্রপ। আমরা আসল বিউটি তো আমার সামনে বসে আছে। তৃষা লজ্জা একটু ইতস্ত করে কফির মগে মনোযোগ দিয়ে প্রসঙ্গ পাল্টাতে বলল, ও কামন, সবার সামনে এমন ফ্ল্যাট করবে না তো। বাই দ্য ওয়ে, আজ কিন্তু আমি টুইঙ্কেলকে নিয়ে ওয়াটার বাইক রাইড দেব। ইউ আর নট ইনভাইটেড। আর্য এবার কৌতুকের সুরে ভ্রু নাচিয়ে বলল, ও রিয়েলি? ক্যাপ্টেনকে বাদ দিয়ে ওয়াটার বাইক? ইটস লাইক হার্ট ছাড়া বডি। দেখবে মাঝ সমুদ্রে গিয়ে আমাকে মিস করবে। সো বেটার হয় আমাদের তিনজনকে একসাথে ইনভাইট করলে। টুইঙ্কেল আবার দু হাত তুলে চেঁচিয়ে উঠল, ইয়েস, অল থ্রি, পাপা, বানি অ্যান্ড মি। তৃষা হেসে ফেলল। আর্য ওর হাতটা টেবিলের উপর নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো করে চাপ দিল। তৃষা চোখ ফাঁকিয়ে তাকাতে আর্য বন্ধন আরও জোরালো করে অবসরে চোখ টিপ দিল ওকে। ঘড়ির কাঁটা তখন সকাল 9টা সুই সুই। আদ্রিয়ানের গাড়িটা মেঠো পথের একদম শেষ প্রান্তে এসে থমকে দাঁড়ালো। সামনে গলিটা এতটাই সংকীর্ণ যে চাকা ঘোরানোর উপায় নেই। আদ্রিয়ান ইঞ্জিন বন্ধ করতে এক গভীর নিস্তব্ধতা যেন ওদের চারপাশকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। যান্ত্রিক পদক্ষেপে গাড়ি থেকে নামলো মেহসানা। অতঃপর আদ্রিয়ানের দিকে এক ঝলক তাকিয়ে শুধু বলল, আমার পিছু পিছু আসুন। ব্যাস, আর কোনো বাক্য ব্যয় না করে দ্রুত পদক্ষেপে এগোতে শুরু করলো। গলিপথ ধরে এগোনোর সময় মেহসানা দেখল রাস্তার মোড়ের পরিচিত মুখগুলোর করুণ দৃষ্টি মেলে ওর দিকে তাকাচ্ছে। তবে সেই দৃষ্টি উপেক্ষা করে মেহসানা যত দ্রুত সম্ভব বাড়ির দিকে এগোলো। ও দ্রুত পায়ে সরু গলিটা পেরিয়ে পরিচিত উঠোনে এসে দাঁড়াতেই ওর বুকের ভেতরটা যেন আশ্রয় ভাঙল।
টিন শেডের দোতলা বাড়ির বিশাল উঠোনটাতে তিল ধারণের জায়গা নেই। আত্মীয় স্বজনের উপসে পড়া ভিড় ঠেলে ঠুলে কোনো মতে এগুলো মেহসানা। ওর প্রতিটি কদম যেন সহস্র মন ওজনের পাথরের ন্যায় আজ ভারী হয়ে গেছে। পর্দার ওপরে উঠোনের মাঝখানে রাখা কাঠের খাটিয়াটি নজরে আসতে মেহসানা থমকে দাঁড়ালো। ও চোখের মণি দুটো স্থির হয়ে হৃৎপিণ্ডের স্পন্দন মুহূর্তের জন্য থেমে গেল। সাদা কাপড়ে মোড়ানো একটি নিথর দেহ শাহিত সেথায়। মুখমণ্ডলটুকু কেবল উন্মুক্ত রাখা হয়েছে। সেই চিরচেনা প্রশান্ত মুখ, যার আসলে মেহসানা এতদিন সমস্ত আবদার আর নিশ্চিন্তের আশ্রয় খুঁজে পেত। মেহসানা নিজের চোখকেও বিশ্বাস করাতে পারছে না। মস্তিষ্ক শূন্য ও কোনো মতো টলমল পায়ে খাটিয়ার পাশে গিয়ে বসে পড়ল। কম্পিত হাত বাড়িয়ে মায়ের শীতল কপালে স্পর্শ করে বলল, আম্মু, এই আম্মু, তুমি এখানে কেন শুয়ে আছো? তারপরও একবার চারিদারের মানুষের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমার আম্মু এখানে শোয়া কেন? আর আমার আম্মু তো অনেক ভোরে ঘুম থেকে ওঠে, এতক্ষণ তো ঘুমায় না, তাহলে আজ কেন ওঠেনি? ও মায়ের মৃতদেহ পাগলের মতো ঝাঁকাতে শুরু করলো। ও আম্মু, উঠবা না? দেখো আমি আসছি তো, শরবত বানিয়ে দিবা না আমাকে? আম্মু। মাহতাব সাহেব ততক্ষণে মেয়ের পাশে এসে দাঁড়িয়েছেন। উনি কাঁধে হাত রাখতে মেহসানা রক্ত লাল দৃষ্টি হেনে তার দিকে তাকিয়ে বলল, আব্বু, তুমি না বললে আম্মু ঠিক আছে, তাহলে আম্মু কেন এখনো উঠছে না? দেখেছ, এই জন্যই বলতাম তুমি অন্তত আম্মুর খেয়াল রাখো, ঠিকমতো ওষুধগুলো দাও। নিশ্চিত আবার দুর্বল হয়ে পড়েছে। মেয়ের আর্তনাদে শুষ্ক কপল গড়িয়ে দুফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল মাহতাব সাহেবের। তিনি মেয়েকে উঠাতে গিয়েও ব্যর্থ হলেন। মেহসানা ধুলোবালির মধ্যে হাঁটু মোড়ে বসে পড়ল। পুনরায় মায়ের সমগ্র মুখে হাত বুলিয়ে বলল, এই আম্মু, উঠছো না কেন তুমি? মেহসানা উম্মাতের মতো পুনরায় মায়ের নিথর দেহটা ঝাঁকাতে শুরু করতে ভিড়ের মধ্যে থেকে একজন মুরব্বী এগিয়ে এলেন। তিনি মেহসানার হাত দুটো শক্ত করে চেপে ধরলেন। অভিজ্ঞ চোখ ভিজে আসতে চাইলেও তিনি কণ্ঠস্বর কঠোর করে বললেন, থামো মা, এভাবে মুদ্দারকে নাড়াতে নেই, ওদের শরীরের বড় ব্যথা লাগে, ছেড়ে দাও ওকে। মেহসানা শূন্য চোখে তাকিয়ে বলল, ব্যথা কেন লাগবে? আমার আম্মু তো ঘুমাচ্ছে, ও তো কিচ্ছু বলছে না। মুরব্বী আবার সইতে না পেয়ে ধমকে সুরে বললেন, পাগলামি করিস না মেহসানা, তুই কি বুঝতে পারছিস না তোর মা নেই? তোর মা মারা গেছে, ও আর কোনো দিন চোখ মিলবে না। মারা গেছে শব্দ দুটো তপ্ত সীসার মতো মেহসানার কানের যেন বিঁধল। ও চারপাশের পৃথিবীটা হঠাৎ কেমন যেন দুলে উঠল। চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসছে। সে অসংলগ্ন পায়ে উঠে দাঁড়ালো। ভিড়ের মধ্যে দিয়ে চোখ গেল গেটের ওপাশে পর্দার আড়ালে আবছাভাবে আদ্রিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। মুহূর্তে মেহসানা হিতাহিত জ্ঞান হারিয়ে এক উন্মাদের মতো দৌড়ে গেল আদ্রিয়ানের কাছে। আদ্রিয়ান তখন বাহিরে থাকা লোকজনের কাছে সব শুনে স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিল। মেহসানা ওর শার্টের হাতা খামচে ধরে আর্তনাদ করে উঠল, ডাক্তার সাহেব, এই যে ডাক্তার সাহেব, শুনুন, আপনি তো মস্ত বড় ডাক্তার, আপনি তো অনেক মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে তোলেন। আমার আম্মু কী হয়েছে একবার দেখুন না। আদ্রিয়ান স্তব্ধ হয়ে মেহসানার রক্তলাল অশ্রুসিক্ত চোখের দিকে তাকিয়ে রইল। মেহসানা ওকে টানতে টানতে উঠোনের দিকে নিতে চাইলো আর বলতে লাগলো, সবাই বলছে আম্মু নাকি মারা গেছে, ওরা কিচ্ছু জানে না। আপনি চলুন, আম্মুকে একটা ইঞ্জেকশন দিন কিংবা অক্সিজেন দিন, ও তো এখনই জেগে উঠবে। আপনি সুস্থ করে দিন না ওকে প্লিজ। মেহসানার এই বুক ফাটা আহাজারিতে উপস্থিত সবার চোখ ভিজে এলো। আদ্রিয়ান কোনো কথা বলতে পারল না, কেবল যন্ত্রণাকাতর চোখে মেহসানাকে দুহাতে আগলে ধরার চেষ্টা করল। মেহসানা আদ্রিয়ানের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠে বলল, আপনি ডাক্তার হয়েও কেন চুপ করে আছেন? একবার বলুন না যে ওরা মিথ্যে কথা বলছে। একবার বলুন আম্মু এখনই চোখ মেলে তাকাবে। দীর্ঘক্ষণের জ্ঞান শূন্যতার সমাপ্তি ঘটিয়ে অবশেষে চেতনা ফিরল মেহসানার। হঠাৎ ওর বোধ হলো ও যেন এক অতলান্ত অন্ধকার গহ্বর থেকে উঠে আসছে। চোখের পাতা দুটো মেলতে এক তীব্র যন্ত্রণা অনুভূত হলো। অবিরাম ক্রন্দনের ফলে ফুলের রক্তিম বর্ণ ধারণ করেছে ওগুলো। নাসারন্ধ্রে এখনও কাঁচা মাটির আর আগরবাতির ঘ্রাণ লেগে আছে। মায়ের কবরের উপর আশ্রে পড়ে কাঁদতে কাঁদতে কখন যে নিথর হয়ে গিয়েছিল তার হিসাব নেই। মেহসানা স্লথ নজরে চারপাশে তাকালো। ঘরের ভিতর বিকেলের ম্লান আলো এসে পড়েছে। মাহতাব সাহেব এতক্ষণ শিওরে বসেছিলেন, কিন্তু মেয়ের জ্ঞান ফেরার আগেই কোনো এক প্রয়োজনে উঠে বাহিরে গেছেন। এখন ওর শয্যাপাশে নিঃশব্দে বসে আছে আদ্রিয়ান। ও আজ বড় দোটা নাই। বাড়িতে ফোন করে কেবল এতটুকু জানিয়েছে যে জরুরি একটা কাজে ওকে শহরের বাইরে আসতে হয়েছে। মেহসানার বাড়িতে অবস্থানের বিষয়টি অতি সন্তর্পণে গোপন রেখেছে।
কেননা ওর পরিবার যদি জানতে পারে মেহসানার মা মারা গেছেন, তবে তারা সহমর্মিতা জানাতে এখনই এখানে চলে আসতে চাইবে। কিন্তু এই মুহূর্তে মেহসানার বাড়ির যে পরিস্থিতি, তাতে কোনো নতুন মানুষের ভিড় বা বাড়তি আনুষ্ঠানিকতা আদ্রিয়ান মোটেও কাম্য মনে করছে না। আকস্মিক মেহসানার সামান্য নড়াচড়া টের পেয়ে সে ওর দিকে ঝুঁকে এলো। মেহসানা দরপড়িয়ে উঠে বসল। ওর চোখের চাহনি তখনও গোরের মধ্যে। আদ্রিয়ানকে দেখা মাত্রই ও পাগলের মতো ওর হাত দুটো খামছে ধরল। শুষ্ক ওষ্ঠদর কাঁপিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, আমরা আমার বাড়িতে ফসে গেছি তাই না? আমি তো বিছানায়, ইস, ঘুমিয়ে পড়েছিলাম তাই না? কিন্তু কিন্তু আমি আমি কটা বাজে একটা স্বপ্ন দেখেছিলাম জানেন। মনে হচ্ছিল আম্মু আমাকে ছেড়ে চলে গেছে। একটা সাদা কাফনে আম্মু শুয়েছিল, সবাই কাঁদছিল। ও গড, কি যে ভয়ানক একটা দুঃস্বপ্ন দেখেছি। আদ্রিয়ান স্তব্ধ হয়ে রইল। মেহসানার এই অস্বীকার করার চেষ্টাও হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে। মেহসানা আবার বিছানা থেকে নামার চেষ্টা করে ব্যতিব্যস্ত হয়ে বলল, আমি এখনই আম্মুর কাছে যাব। আম্মু নিশ্চয়ই আমার জন্য শরবত বানিয়ে বসে আছে। কতক্ষণ ঘুমালাম আমি বলুন তো? আম্মু রাগ করবে তো? আদ্রিয়ান ওর পথ আগলে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলল, মেহসানা প্লিজ শান্ত হও, নিজেকে সামলাও। মেহসানা আদ্রিয়ানকে সরিয়ে দিতে চাইল। উম্মাদের ন্যায় আওড়ালো, কেন শান্ত হব? আম্মু একা আছে, আমি গিয়ে বলবো যে স্বপ্নটা কত খারাপ ছিল। সরুন তো, আমাকে যেতে দিন। আদ্রিয়ান বিন্দুমাত্র নড়ল না। হঠাৎ মেহসানার মনের গহীনে সেই রূঢ় সত্যটা তীরের মতো বিঁধল। জানালার ওপাশে উঠোনে সেই শূন্য খাটি আর আগরবাতির অবশিষ্টাংশ চোখে পড়তেই হিমশীতল বরফের ন্যায় জমে গেল। স্বপ্ন নয়, এটাই তবে ধ্রুব সত্য। মেহসানা এবার বাঁধভাঙা কান্নায় ভেঙে পড়ল। ওর শরীরটা কাঁপতে কাঁপতে মেঝেতে লুটিয়ে পড়তে নিলে আদ্রিয়ান ক্ষিপ্ত হাতে ওকে আগলে নিল। মেহসানা আদ্রিয়ানের বুকের মাঝে মুখ লুকিয়ে আর্তনাদ করে উঠল, কেন এমন হলো মিস্টার সার্জন? আম্মু কেন কথা বলছিল না? আমি এখন কাকে মা বলে ডাকবো? আমার পৃথিবীটা কেন এক নিমিষে অন্ধকার হয়ে গেল? আদ্রিয়ান কোনো সান্ত্বনার বাসা খুঁজে পেল না। ও কেবল পরম মমতায় মেহসানাকে নিজের বলিষ্ঠ বক্ষে জড়িয়ে ধরল। নিভৃত কোণ হতে ভেসে এলো গানের কয়েকটি কলি। ওই চাঁদের টিপে মন ভোলে না মা, দোলনা দোলে মন দোলে না মা, রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, আমার পাশে নেই তো তুমি মা। অপরাহ্নের ম্লান রৌদ্রলোক নীলাভ জলরাশির বক্ষতলে স্বর্ণালীর মায়ার বিস্তার করছে। তটরেখায় আশ্রে পড়া অবাধ্য উর্মিমালার ফ্যানিল উচ্ছ্বাসে বেলা পুরাবার তোড়জোড়। চরাচর গ্রাস করছে সমুদ্রের আর্দ্র হিমেল হাওয়া। তৃষার আর্য বালুকা বেলায় এক জনাকীর্ণ প্রান্তে দাঁড়িয়ে সমুদ্রের রূপান্তর অবলোকন করতে করতে তৃষা নিজের গায়ের ওপর ওনাটা একটু টেনে নিল। হাড় কাঁপানো না হলেও হিমেল বাতাসে অদ্ভুত শীতলতা মিশ্রিত। আর্য তৃষার এই সামান্য সংকুচিত হওয়াটা লক্ষ্য করল। সে নিঃশব্দে তৃষার একদম কাছে সরে এসে নিজের বলিষ্ঠ হাত দিয়ে ওর কাঁধ জড়িয়ে ধরল। আর্যর পুরো উষ্ণতায় তৃষার মনে এক পরম আশ্রয়ের আভাস দিলেও পরক্ষণেই ওর খেয়াল হলো ওরা বর্তমানে সৈকতের জনাকীর্ণ স্থানে রয়েছে। আশেপাশে অসংখ্য পর্যটকের আনাগোনা। তৃষা কিছুটা লজ্জিত হয়ে আর্যর বাহুবন্ধন থেকে সরে যেতে চাইল। তৃষা মৃদুস্বরে বলল, আরে ছাড়ুন তো, মানুষজন কি ভাবছে বলুন তো? সবাই ওদিকেই তাকাচ্ছে। আর্য তৃষাকে সরতে না দিয়ে বরং বন্ধন আরও জোরালো করল। ওর অদরে সেই পরিচিত কৌতুক মাখা হাসি। তৃষার একদম কানের কাছে মুখ নিয়ে গম্ভীর স্বরে বলল, লেট দ্যাম লুক, তাতে কি হয়েছে? আমি তো আমার নিজের বউকে আগলে রেখেছি। আর এই নোনা বাতাসে তোমার এই কাঁপুনিটুকু কমানোর রাইট তো কেবল আমারই। তৃষা আর্যর বুকের শক্ত আবরণে নিজেকে সঁপে দিলেও লোকলজ্জার ভয়টা তখনও কাটেনি। সে আর্যর শার্টের হাতা খামছে ধরে ফিসফিস করে বলল, উফ ক্যাপ্টেন, আপনার এই পাবলিকলি ডিসপ্লে অফ অ্যাফেকশন মাঝে মাঝে আমাকে বড্ড বিব্রত করে। অন্তত টুইঙ্কেলের কথা তো ভাবুন, ও যদি দেখে ফেলে। আর্য তৃষার বোকা কথায় ঠোঁট চেপে হাসল। পাশে টুইঙ্কেল তখন সাগরের ফেনা নিয়ে খেলায় মত্ত। আর্য তৃষার থুতনিটা আলতো করে উঁচিয়ে ধরে সরাসরি ও চোখের মণি বরাবর দৃষ্টি নিবদ্ধ করল। দ্বিগুণ গাঢ় কণ্ঠে বলল, টুইঙ্কেল এখন ওর সেন্ট ক্যাসেল নিয়ে ব্যস্ত। আর তাছাড়াও ও তো জানেই ওর পাপা ওর বাণীকে কতটা ভালোবাসে। সো রিল্যাক্স মাই কুইন, জাস্ট ফিল দ্য মোমেন্ট। তৃষা লজ্জা আর্যর বুকে মুখ লুকালো। আর্যর কপালে আলতো করে নিজের ওষ্ঠাধর শুইয়ে দেওয়ার পর মুহূর্তে পাশ থেকে টুইঙ্কেলের তীক্ষ্ণ খুশির চিৎকার ভেসে এলো, পাপা, বানি, লুক হেয়ার।
সি হোয়াট আই হ্যাভ মেড। ওরা দুজনে কিছুটা অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে একে অপরকে ছেড়ে দিল। ওদের থেকে কয়েক হাত দূরে টুইঙ্কেল বালুর এক চমৎকার দুর্গ বানিয়েছে। তৃষার আর্য হাত ধরাধরি করে ওর কাছে গিয়ে হাঁটু মুড়ে বসল। টুইঙ্কেল গর্বিত ভঙ্গিতে ক্যাসেলটা দেখিয়ে বলল, দিস ইজ আওয়ার হাউস। ওই দেখো বড় গেটটা, ওখান দিয়ে পাপা আসবে, আর ছোট গেটটা দিয়ে বানি আর আমি। তৃষা মুগ্ধ নয়নে ক্যাসেলটার দিকে তাকিয়ে বলল, ও মাই প্রিন্সেস, আমাদের ছোট্ট বাড়িটা একদম তোমার মতোই কিউট। আর্য পাশ থেকে টুইঙ্কেলের বালু মাখা গালটা টেনে দিয়ে কৌতুকে সুরে বলল, বাট প্রিন্সেস, পাপার গেটটা বড় কেন? আমি কি খুব মোটা নাকি? টুইঙ্কেল কিলকিল করে হেসে ওঠে। আর্যর গলা জড়িয়ে ধরল, নো পাপা, তুমি তো সুপার হিরো, তাই তোমার এন্ট্রিটা বড় হওয়া চাই। তৃষা আর্যর দিকে তাকিয়ে মুচকি হাসল। আর্য তৃষার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো চাপ দিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, শুনলে তো, সুপার হিরোর কুইন হওয়া কিন্তু চারটিখানি কথা নয়। সো গেট রেডি ফর মোর রোমান্স। তৃষা এবার মুঠোয় থাকা আর্যর হাতের তালুতে সিমটি কাটল। আর্য মৃদু আর্তনাদ করে উঠতে তৃষা রাগত কণ্ঠে বলল, বেশরম কোথাকার। আর্য বাচ্চাদের মতো মুখ করে বলল, এখানে বেশরমের কি হলো? আমি যদি একটু রোমান্টিক না হই তাহলে আমার টুইঙ্কেলের আরেকটা ভাই বোন কোথা থেকে আসবে? তৃষা অগ্নিদৃষ্টিহীনে তাকাতে আর্য নিষ্পাপ মুখশ্রী টুইঙ্কেলের দিকে নিবদ্ধ করে বলল, কি মামা, তুমি চাও না তোমার আরও একটা ছোট ভাই কিংবা বোন আসুক? তৃষা দাঁতে দাঁত চেপে বলল, ক্যাপ্টেন। এদিকে পাপার প্রশ্নে ছোট্ট টুইঙ্কেল ভালো মাখা হাতে তালি দিয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠল। নীলাভ নিষ্পাপ চোখ দুটো রাজ্যের কৌতূহল খেলে গেল। ও আর্যর কোল ঘেঁষে দাঁড়িয়ে অতি উচ্ছ্বাসিত গলায় বলল, ইয়েস পাপা, আই ওয়ান্ট এ লিটল ব্রাদার অর সিস্টার। তাহলে আমি আমার সেন্ট ক্যাসেলের ওই ছোটো গেটটা দিয়ে ওকে নিয়ে ভিতরে ঢুকতে পারবো, আর আমার সব খেলনাও শেয়ার করবো ওর সাথে। টুইঙ্কেলের এমন অকপট আবদারে উত্তরে তৃষা যেন লজ্জায় একদম মাটির সাথে মিশে গেল। ও দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখার চেষ্টা করলো কেউ ওদের কথা শুনে ফেলছে কিনা। ওর পশা গাল দুটো মুহূর্তেই ললিত বর্ণ ধারণ করেছে। ও দাঁতে দাঁত চেপে আর্যর দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ক্যাপ্টেন, আপনি তো দেখছি লিমিট ক্রস করছেন। বাচ্চার সামনে এসব কী বলছেন? হ্যাঁ, ওর মাথায় তো এখন ওসবই ঘুরবে। আর্য আবার তৃষার একদম কাছে সরে এলো। টুইঙ্কেলকে কোলে তুলে নিয়ে তৃষার কানের কাছে মুখ ঠেকিয়ে অত্যন্ত গম্ভীর স্বরে বলল, লুক মিসেস এহসান, ডিমান্ড কিন্তু পাবলিকের, সো আমার কোনো দোষ নেই। আর তাছাড়াও সুপার হিরোর ফ্যামিলি কি শুধু 3জন নিয়ে পূর্ণ হয়? অন্তত 4জন তো হওয়াই চাই। অতঃপর টুইঙ্কেলের দিকে তাকিয়ে বলল, তাই না প্রিন্সেস? ছোট্ট টুইঙ্কেল কিছু না বুঝেই বাবার সাথে সায় মিলালো। হ্যাঁ পাপা। হ্যাঁ রে মেহু, তোর সাথে যে সোয়ালটা আইছে ও কেটা তোর? মানে বুঝিসই তো, এত ডাঙ্গর হইছ প্রেমিক থাকতেই পারে। সদ্য প্রয়াত মায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতে এমন অপ্রাসঙ্গিক কথায় বড্ড বিস্মিত দৃষ্টিতে চাইল মেহসানা। ও ছোট পুপু শাড়ির আঁচলটা কাঁধে টেনে কৌতূহলী চোখে উত্তরের অপেক্ষা করছেন। গ্রামের মানুষের স্বভাব এমনই, শোকার্ত বাড়িতেও তারা রসদ খুঁজে বেড়ায়। মেহসানা আমতা আমতা করে অস্পষ্ট স্বরে বলল, ফুফু, উনি বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন এটুকুই। ছোট ফুপু মুখটা একটু বাঁকিয়ে বললেন, আরে থো কথা, বিপদের সময় তো কত মানুষের পাশেই দাঁড়ায়, কিন্তু এই সোয়াল তোরে আলগাইয়া রাখছে দেখি নিজের জানের লাহান। চোখে মুখেও তো অন্যরকম মায়া দেখি। কদেহি মেহু, শহরের বড় ঘরের কোনো পোলার লগে তলে তলে ফিরত করতেছস নাকি? তোকে বাপ বেটির তো আবার অনেক দেমাক। মেহসানার লজ্জায় আর অপমানে কোকড়ে গেল। ওর মনে হলো এই মুহূর্তে যদি পৃথিবীটা দুভাগ হয়ে যেত তবে সে তার ভিতরে লুকিয়ে পড়ত। আদ্রিয়ানের মতো একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের সঙ্গে ওকে জড়িয়ে ফুফু এসব কী বলছেন? ওর এমন ভাবনায় মশগুলরত অবস্থার মাঝে পিছন থেকে ভেসে এলো এক গাম্ভীর্যপূর্ণ কণ্ঠস্বর। সম্পর্কটা কেবল পীড়িত শব্দ দিয়ে বিচার করলে বড্ড ছোট করা হবে আন্টি। আকস্মিক এই কণ্ঠস্বরে মেহসানা জোহরা বেগম দুজনেই চমকে পেছনে তাকালো। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল আদ্রিয়ান। ওরা তাকাতেও দৃঢ় পদক্ষেপে ঘরের ভিতরে এগিয়ে এসে মেহসানার পাশে দণ্ডায়মান জোহরা বেগমের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে বলল, আন্টি, সম্পর্কের অনেকগুলো স্তর থাকে যা কেবল লৌকিক চোখে চশমা দিয়ে ধরা যায় না। আজ মেহসানা যে শোকের সাগরে ভাসে, সেখানে দাঁড়িয়ে ওর ব্যক্তিগত জীবন নিয়ে অকাল কৌতূহলকে বড্ড বেমানান ঠেকছে না? মানুষ মারা গেলে বাড়িতে স্বজনরা আসে শোক বাক করে নিতে, কাটা গায়ে নুনের ছিটা দিতে নয়। জোহরা বেগম আমতা আমতা করে বললেন, না মানে বাজান, আমি তো এমনিই কইলাম।
গ্রামীণ মানুষই তো কত কথা কয়। আদ্রিয়ান তাকে মাঝপথে থামিয়ে দিয়ে শান্ত দৃঢ় কণ্ঠে বলল, গ্রামের মানুষ তো অনেক কিছু বলবে, কিন্তু আপনি তো ওর আপনজন। মানুষের কথা চেয়ে এই মুহূর্তে মেহেসানার মনের শান্তিটা কি বেশি মূল্যবান নয়? আর আমার কথা যদি বলেন, তবে জেনে রাখুন, বিপদের দিনে ছায়া হয়ে পাশে থাকাটা কেবল ফিরিত নয়, ওটা মনসত্ব। সেই বোধটুকু সবার থাকে না বলেই পৃথিবীটা আজ এত জটিল। যাই হোক, আপনার হয়তো বাহিরে অনেক কাজ আছে, আপনি বরং সেদিকেই নজর দিন। আদ্রিয়ানের অকাট্য যুক্তি আর ব্যক্তিত্বের সামনে জহুরা বেগম আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস পেলেন না। গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। মেহসানা অবাক হয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে রইল। এই মানুষটা তাকে আগলে রাখার জন্য কতটা নিচে নেমে লড়াই করতে পারে, তা ভেবেও চোখের কোণে আবার নোনা জল সিকসিক করে উঠল। আদ্রিয়ান ওর দিকে তাকিয়ে আলতো স্বরে বলল, ডোন্ট ক্রাই প্লিজ। কিছু মানুষের কাজই হচ্ছে অন্যের ক্ষতস্থানে আঙ্গুল দিয়ে খোঁচানো। আর আমার ডেডিকেশনটা ভুলে যেও না, আমি একজন সার্জন। আমি জানি কোন ক্ষতটা ড্রেসিং করে সারাতে হয় আর কোনটাতে ইগনোর করতে হয়। সো জাস্ট ব্রিথ। মেহসানা চোখের পানি মুছে ধরা গলায় বলল, আপনি কেন ওর সামনে এভাবে কথা বলতে গেলেন? ও এখন সারা গ্রামে ডোল পিটিয়ে বেড়াবে। আপনার মতো একজন রেসপেক্টেড পার্সনকে নিয়ে এসব স্ক্যান্ডাল ছড়ালে আমারই খারাপ লাগবে। আদ্রিয়ান এবার এক সিলতে বাঁকা হাসি হাসল। পকেটে হাত গুজে মেহসানার একদম সামনে এসে দাঁড়িয়ে বলল, স্ক্যান্ডেল? রিয়েলি মেহসানা, তুমি কি মনে করো আদ্রিয়ান আফজাল অন্যের গসিপে ভয় পায়? বাট তাও, জাস্ট স্টপ ইট, ইগনোর দেম। সায়াহ্নের সময়সীমা পেরিয়েছে বহুক্ষণ। সৈকত গ্রাস করেছে নিবিড় তকমা। আকস্মিক তন্দ্রাচ্ছন্নতা কাটিয়ে ফিটফিট করে চোখ মেলল তৃষা। সঙ্গে সঙ্গে অনুভূত হলো আর্যর প্রশস্ত বক্ষ পিঞ্জরে একদম লেপ্টে আছে। আর্যর এক হাত ওর কোমরে শক্ত করে জড়ানো, যেন ঘুমের গড়েও সে তার এই অমূল্য সম্পদটুকু হাতছাড়া করতে চায় না। তৃষা কিছুক্ষণ স্থবির হয়ে রইল। আর্য হৃৎপিণ্ডে দুঃখপুক শব্দ আর ওর শরীরে সে পরিচিত মদির গ্রানে আবারও নেশাগ্রস্ত হয়ে পড়তে চাইল। হঠাৎ স্তম্ভিত ফিরতেও আর্যর বাহুবন্ধন থেকে তড়িগড়ি করে উঠে পড়ার চেষ্টা করল, কিন্তু বিধিবাম আর্যর অবচেতন মনের সেই সুদৃঢ় বন্ধন আরও একটু নিবিড় হলো। তৃষা নড়ে চড়ে উঠতেই আর্য ঘুমের ঘরে ওকে নিজের পায়ের সাথে আরও একটু পিষে ধরে কপালে মুখ গুজল। তৃষা অসহায় হয়ে আবার ওর বুকেই আশ্রে পড়ল। স্মৃতির মণিকোঠায় তখন ফিরে এলো কিছুক্ষণ আগের দৃশ্য। সৈকত থেকে ফেরার পর থেকে আর্যর কপালে বিরক্তির রেখা ছিল। মৃদু মাথার যন্ত্রণায় ও যেন কুঁকড়ে যাচ্ছিল। তৃষা প্রথমে টুইঙ্কেলকে ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে পরম মমতায় ঘুম পাড়িয়ে দিয়ে যখন ঘরে এলো, দেখলো আর্য দুচোখ বোঝা, কপালে হাত দিয়ে যন্ত্রণার উপশম খুঁজছে। তৃষা নিঃশব্দে ও শিওরে বসে বিলি কেটে দিতে লাগলো আর্যর অবিন্যস্ত কেশ রাশির মাঝে। আর্য সে ব্যথাতুর মুখশ্রীতে স্নেহের পলস বুলিয়ে দিতে দিতে তৃষা যে কখন নিজের অজান্তেই ওর আশ্রয়ে তলিয়ে গিয়েছিল তার কোনো হিসাব নেই। আর্যর উষ্ণ নিঃশ্বাস তৃষার ঘাড়ের কাছে এসে বিঁধতেই ওর সর্বাঙ্গ শিওরে উঠল। স্মৃতির পাতা থেকে বেরিয়েও দৃঢ় স্বরে অস্পষ্ট কণ্ঠে বলল, ক্যাপ্টেন। ওপাশ থেকে কোনো সাড়া শব্দ না পেয়েও ফের ডাকল, শুনছেন? অপরপক্ষ সম্পূর্ণ নীরব থাকায় দুষ্ট চিন্তার এবার মাথা ছাড়া দিয়ে উঠল ওর। ও দৃঢ়লয়ের মুখটা আর্যর একদম কাছে নিয়ে এলো। আর্যর ললাটের সযত্নে লেপ্টে থাকা অবিন্যস্ত চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে নিজের ওষ্ঠদরের এক পশলা উষ্ণ ছোঁয়া এঁকে দিল সেখানে। টুপ করে দেওয়া সে চুমোর পরও থমকে রইল কয়েক পলক, যদি আর্য জেগে ওঠে। কিন্তু না, আর্যর প্রশান্ত মুখচ্ছবিতে কোনো পরিবর্তন নেই। এবার দ্বিগুণ সাহসের সঞ্চয় করে তৃষা আর্যর বন্ধ চোখের পাতায় আর গালের খাঁজে আরও দু একটি কাঁপা কাঁপা পরশ এঁকে দিল। ব্যাস, আর না। বড্ড দুঃসাহসিক অভিযান সম্পূর্ণ করেছে আজও। তড়িগড়ি করে উঠতে তৎপর তখনই বাঁধল অঘটন। তৃষার বিক্ষিপ্ত কেশরাজ আটকে গেল আর্যর শার্টের বোতামে। সজোরে টান লাগতে বিচ্ছিরিভাবে চোখ মুখ কুঁচকে আর্তনাদ করে উঠল তৃষা। পরক্ষণে চোখ মেলতেই বিস্ময়ে সীমার শূন্য করে তাজ্জব বনে গেল ও। ওর ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে আর্যই ওর চুল টেনে ধরেছে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে ফিরে এসো অনুরাগে। গল্পটির পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।